আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শেখ সাদির মুখোমুখি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে গভীর আলোচনা করব, বিভিন্ন সংবাদ বিশ্লেষণ করব। যে সমস্ত ঘটনা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সবচাইতে গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা শুধু সংবাদ হিসেবেই দেখি, যেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ হলে বিষয়টি আরো আমাদের বুঝতে সুবিধা হয়। যে কোনো বিষয় সম্পর্কে আমরা যদি বুঝতে সক্ষম হই, তাহলে সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা এবং সিদ্ধান্তের উপরেও তা সরাসরি সহযোগিতা করে, আমাদের উপকারে আসে। আর তাই তো আসলে জ্ঞানের, প্রজ্ঞার কোনো বিকল্প নেই। আর এ কারণেই কুরআন শরীফের প্রথম বাক্যই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো তোমার প্রভুর নামে। তো সেই পড়া, জানা, জ্ঞান অর্জন করা, এটি মুসলমান হিসেবে আমাদের জন্য যেমন ফরজ, মানুষ হিসেবে, পৃথিবীর একজন সদস্য হিসেবেও আমাদের তা জানা অত্যন্ত জরুরি। সেই কারণেই আমাদের এই আয়োজন, এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, আপনারা তাকে ইতিমধ্যেই চেনেন, জানেন। আমাদেরকে এই অনুষ্ঠানের পুরো আয়োজনকে যিনি উজ্জ্বল করছেন, তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ মুসা। বাংলাদেশ সরকারের তিনি সাবেক একজন সিনিয়র সচিব, বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির তিনি সভাপতি। একাধারে তিনি লেখক, কলামিস্ট, টেলিভিশন ব্যক্তিত্ব এবং একজন একাডেমিশিয়ান, একজন গবেষক। প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং আহ, শহীদ হতে হতেই আল্লাহ আবার তাকে আমাদের ভেতরে ফেরত দিয়েছেন। হয়তো আজকে তিনি আমাদের সামনে বসে তার গোটা জীবনের অভিজ্ঞতা আর জ্ঞান আমাদের মাঝে বিতরণ করবেন, সেই জন্য হয়তো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, কে জানে। সেই ইনশাআল্লাহ। মরতে মরতে বেঁচে যাওয়া শহীদ, জীবন্ত শহীদ, জিন্দা শহীদ জনাব মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, এখন আমরা যেই সময়টিতে কথা বলছি, আজকে আহ অগাস্টের 6 জুলাই। 6ই জুলাই বলতে পারেন। আহ 6ই জুলাই তো না, অগাস্টের আজকে হচ্ছে 6 তারিখ। আজ হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, অগাস্টের 6 ছয় তারিখ। তারিখ গতকাল 5ই অগাস্ট আমাদের বাংলাদেশের এবং গোটা পৃথিবীর ইতিহাসের অত্যন্ত স্মরণীয় একটি দিন চলে গেল। আজ থেকে ঠিক 1 বছর 1 দিন আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং বাংলাদেশ থেকে তিনি পালিয়ে 14টি সুটকেস সহ ভারতে তিনি যে আশ্রয় নেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যেমন তার আশ্রয় প্রশ্রয় পাওয়া আহ, আহ, রাশিয়াতে যে তিনি যেমন আশ্রয় নিয়েছেন, শেখ হাসিনাও ঠিক তেমনি যেই দেশটির স্বার্থ সংরক্ষণ করেছেন, যেই দেশটির জন্য বাংলাদেশের স্বার্থ বিলিয়ে দিয়ে সেই দেশের স্বার্থ সবসময় হাসিল করেছেন, সেই ভারতে যেই তিনি আশ্রয় নিয়েছেন কোনো ভিসা ছাড়া। সরাসরি তিনি কোনো মতে বাংলাদেশের আকাশ সীমা পার হয়ে নিরাপদে সরে যে উনি জীবন বাঁচিয়েছেন। তিনি বলেছিলেন শেখ হাসিনা কখনো পালান না, কিন্তু উনি পালিয়ে গেছেন। সেই পালানোর ঘটনার 1 বছর 1 দিন পর আজকে আমরা আলাপ করছি। স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন, এই যে 5ই অগাস্ট যে প্রেক্ষাপটে তিনি পালিয়েছেন, তারপর থেকে এখন 1 বছর পার হয়ে গেল, আপনি এই 1 বছরে বাংলাদেশকে কিভাবে মূল্যায়ন করবেন? শেখ হাসিনা পালিয়ে যেয়ে বাংলাদেশের কতটুকু লাভ হয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে, গোটা প্রেক্ষাপটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আশিস সাদি সাহেব, আপনাকে ধন্যবাদ। এবং
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ বলতে হচ্ছে যে বাংলাদেশের এই সমস্ত শহীদদের জন্য 5ই জুলাই পর্যন্ত যত শহীদ হয়েছে তাদের জন্য আমাদের রাস্তাঘাটে অনুষ্ঠান হচ্ছে, ছবিগুলো দেখানো হচ্ছে, মানুষ চোখে পানি পাচ্ছে। শেখ হাসিনার বিদায়ে, হিটলারের বিদায়ে যেমন জার্মানি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, মুক্তির নিঃশ্বাস ফেলেছিল, তেমনি শেখ হাসিনার বিদায়ে বাংলাদেশের মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলেছে। তুমি দেখো, আমরা তো ব্রিটিশ কলোনি যারা ছিলাম তারা আমরা ব্রিটিশ পার্লামেন্টারিয়ান সিস্টেম অফ ডেমোক্রেসি আমরা ফলো করি। সেখানে ব্রিটেনে গত 10 বছরে 7 জন প্রধানমন্ত্রী বিদায় হয়ে গেছে। ডেভিড ক্যামেরুন, থেরেসা মে, রবিন জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক, কিয়ার স্টারমার, বর্তমানে তো মান্না। এতগুলো 7 জন প্রধানমন্ত্রী যে পরিবর্তন বিদায় হলো, গত 10 বছরে ব্রিটেনে এক ফোঁটা রক্ত ঝরেনি, একটা মানুষকে হত্যা করা হয়নি। কিন্তু শেখ হাসিনা তার ক্ষমতা মসনদ টিকিয়ে রাখার জন্য ফেরাউনের মতন, নমরুদের মতন শত শত লাশ ফেলে দিল, ঢাকার উপরেই ফেলে দিল। আমার মনে আছে যে যেদিন যেদিন তোমার আবু সাইদকে হত্যা করা হয় রংপুরে, তা সেটা ছিল 16ই জুলাই। তারপর দিন 17ই জুলাই চ্যানেল আই এর দুপুর 2টার একটা লাইভ অনুষ্ঠানে আমি সেই আবু সাইদের ছবি দেখাইছিলাম, দেখিয়ে বলেছিলাম যে আইজি মামুন সাহেব এবং তদানীন্তন ডিজি, বিজিবি, এয়ার চিফ, নেভাল চিফ, সেনাবাহিনী চিফ, তাদের নাম ধরে বলেছিলাম আপনার গুলি থামান, আপনি যদি গুলি চালান আপনাদের ফাঁসি হয়ে যাবে। নিশ্চিতভাবে আমি বলছি, আমি মুক্তিযুদ্ধ অফিসারদের প্রেসিডেন্ট হিসেবে বলছি যে আপনাদের ফাঁসি হয়ে যাবে। কোন আইনে ফাঁসি হবে সেই সময় বিস্তারিত বলেছিলাম। তার প্রেক্ষিতে কিন্তু পুলিশ, হাসিনা তখন প্রধানমন্ত্রী, আমার বাড়িতে, দেশের বাড়ি থেকে পুলিশ আমার বাড়ি ঘেরাও দিচ্ছে আমাকে ধরার জন্য। হ্যাঁ, ঢাকা তো আমাকে ধরার জন্য ঘেরাও দিছিল। আমি আত্মগোপন করেছি যে আমি এই কথা বলছি যে আইজি মামুন, তোমাকে আমি বলছি পুলিশ ল আমি জানি, পুলিশ ল কোর্ট করে বললাম গুলি করতে হলে এক হাঁটু ভাঁজ করে আর এক হাঁটু এ করে মাটিতে দিয়ে তারপর গুলি করতে হবে, তাও তাও হাঁটুর নিচে, কারোর কোমরের উপরে গুলি করা যাবে না, এটাই পুলিশ ল। সেই ল কোর্ট করে আমি বললাম, আইজি মামুনকে বললাম যে আমি বাই নেম তোমাকে কল দিচ্ছি, গুলি থামাও, পুলিশ যদি গুলি থামাও তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে। এবং আমি 3 চিফের নাম ধরে বললাম, বিজিবি ডিজি নাম ধরে বললাম যে আপনারা গুলি, আপনাদের ফোর্সকে গুলি থামাতে বলেন, তাহলে আপনাদের সব ফাঁসি হয়ে যাবে। এই কথা বলার কারণে তদানীন্তন সরকার আমার দেশের বাড়ি সাতক্ষীরা 25 জন পুলিশ পার্টি আমার বাড়ি ঘেরাও দিচ্ছে আমাকে ধরে যেতে, টাকাতেও পাইনি আমাকে। আচ্ছা, তো আমি এরকম, আপনি তো একজন মানে মুক্তিযোদ্ধা এবং আপনি মুক্তিযোদ্ধা অফিসার্স অ্যাসোসিয়েশনের আপনি সভাপতি। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমাদের রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের উপরে, মুক্তিযুদ্ধের উপরে আপনি অনেকগুলো বই লিখেছেন। আপনি আমাকে আপনার বই গিফট করেছেন। আমার কাছে সেই আপনার স্বাক্ষরিত স্নেহ ভালোবাসা মাখা সেই বইগুলো এখনো সযত্নে রয়েছে। এবং আপনি, জি জি জি, আপনি মুক্তিযুদ্ধের উপরে আপনি এমনকি পিএইচডি আপনি করছেন, যদিও
আপনি ভারতেই সেই পিএইচডি করছিলেন এবং আপনি এই যে মুক্তিযুদ্ধে বাংলাদেশ জিতে গেছে, বাংলাদেশকে এটা বাংলাদেশের বিজয় না বলে এটাকে ভারতের বিজয় বলতে বলছে আপনার প্রফেসররা। আপনি সেটা মানেননি, তাই আপনাকে ডিগ্রিটা পর্যন্ত তারা আটকে রেখেছে। দেশের জন্য, স্বাধীনতার জন্য, এবং আপনি শেখ হাসিনার পিতা মরহুম শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনি এত উচ্চ ধারণা পোষণ করেন, আপনি এত আপনার অবদান, এরপরেও আপনার বিরুদ্ধে এভাবে ব্যবস্থা যে তিনি নিলেন, এর কি কারণ? আরে তুমি বিস্মিত হয়ে যাবো, হতভম্ব হয়ে যাবো। আমাকে তার এমএসপি জেনারেল মুজিব ফোন করেছিল, বললো আপনি একজন মুক্তিযুদ্ধ গভর্নমেন্টের পিলার, আপনি ওনার বিরুদ্ধে বলছেন, আপনি আনাঘরের নাম শোনেন নাই? তারপর জেনারেল মুজিব, তুমি আমার 12 বছর জুনিয়র, তোমরা আমাকে আনাঘরে ভয় দেখাও। আমি তো রণাঙ্গনে মৃতদেহের মধ্যে পড়েছিলাম। সেখান থেকে ক্যাপ্টেন নাজমুল হুদা আমাকে নারী চলছিল দেখে আমাকে আরেকজনকে সেখান থেকে উদ্ধার করে ইন্ডিয়ান আর্মি ফিল্ড হসপিটালে বলে বেঁচে গেছে। তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাও, আরো ঘরে বলো। তুমি তো বলছো উনি আমার সাথে এই বিয়ে করলে তো আমাকে আরো ঘরে ঢোকার হুকুম দিয়ে দিয়েছিল। আচ্ছা, কি বলবো? অথচ আচ্ছা, আমি আচ্ছা। অথচ আমি অথচ হ্যাঁ। আমি উনি ক্ষমতায় থাকতে আবু সাইদ জি, হত্যার পর টিভিতে আমি বলেছি, টিভিতে আমি আল্লাহর পাক কোরআন দেখাইছি, পাক জি, কোরআন আল্লাহ, জি। আল্লাহ এটা এরা নাজিল করেছিলেন আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সাল্লাল্লাহু এই আলাইহি কোরআন শরীফ ওয়াসাল্লাম। দেখে আমি বলেছি 17ই জুলাই বলেছি, মানে জি, আবু সাইদের হত্যার পরের দিনই, যে জি, সূরা আল মায়েদায় আল্লাহ বলছেন মিনাজলি জালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া ওয়া মান আহইয়া ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিয়া। আমি বললাম যে আমি মুক্তিযোদ্ধা অফিসারদের প্রেসিডেন্ট হিসেবেও আমি এই সরকারকে আমি বলছি পতন সমাগত, তার পিছন থেকে আমরা মুক্তিযোদ্ধা অফিসার সরে গেছি। কেন কেন সরে গেছি এ কথা আমি দেশবাসীকে বলেছি। মুক্তিযোদ্ধারা আমার সাথে আলোচনা করে বলেছে, কেন কোরআন শরীফে আল্লাহ বলছেন, এই যে সূরা মায়েদার পড়ে শোনো, বলছে তোমরা যদি একজন মানুষকে হত্যা করো, বলে নাই কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন, এটা বলে নাই। আল্লাহ বলছেন কোন একজন যদি মানুষ। মানুষকে তোমরা হত্যা করো, জি, তাহলে সমগ্র মানব জাতি হত্যার গোনা তোমাদের ঘাড়ে চাপবে। জি, আমরা বললাম এই অবস্থায় আপনি শত শত হত্যা করতেছেন, এখন তো আপনার গভর্নমেন্টকে আর আপনাকে আমরা সমর্থন করলে আমাদের কবরে তো গোনা দেওয়া হবে, আমাদের মৃত্যুর দ্বার প্রান্তে এসে গেছি, বয়স 75 হয়ে গেছে, আল্লাহর কাছে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এখন তো আপনাকে সমর্থন করে আমরা তো কিয়ামতের দিনে আমরা তো পুরস্কার পার হতে পারবো না। সেই জন্য আমরা বাধ্য হয়ে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মাথার উপরে ধারণ করে আমরা এই শেখ হাসিনা গভর্নমেন্ট থেকে আমরা নিজেদের প্রত্যাহার করে নিলাম। আমরা এই সরকারকে আরো সমর্থন দিতে পারি, কেননা এর গোনা আমাদের ঘাড়ে চাপবে। এটা তো আল্লাহ বলছেন, এটা আমার কথা না। আমরা উপায় কি? আমরা আল্লাহর দিকে থাকবো না শেখ হাসিনার দিকে থাকবো? আমাদের মৃত্যুর কবরে আমাদের গোরা হবে, হাজার গ্রামে থাকবে, তো আমরা বাধ্য হয়ে আল্লাহর হুকুম অনুযায়ী চলছি। তো উনি উনি ওনার দল বল পুলিশ দিয়ে আমাকে এইসব আয়নাঘরে ঢুকাবে, বাড়িতে সাতক্ষীরায় 25 জন পুলিশ বাড়িতে আমাকে ধরে, এইরকম নির্যাতন আর কি। তো যাই হোক, মূল কথায় চলে আসি, যে জি, তুমি যে বললে 1 বছরে আপনি কি দেখলেন। এই জি। 1 বছরে হাসিনার সময় বাংলাদেশে ছিল ত্রাসের রাজত্ব ছিল। আয়নাঘরে ঢুকাবে কাকে, আর তার পরিবার কোনোদিন তাকে খুঁজে পাবে না, কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। এবং মানুষজনের জীবন মৃত্যু ব্যবধান ছিল 1 সুতার ব্যবধান। যাকে ধরবে আজকে, কালকে তার সন্ধান পাওয়া যাবে না। আমাকে জেনারেল সরওয়ার্দী সাহেব, উনি উনি 9 টিপের সিও ছিলেন, উনি হাসিনার ডিজিএসএফ ছিলেন। উনি বলছেন হাসিনা একজন নামকরা ব্যবসায়ীকে ওই সিলেটে বাড়ি, তাকে বললো এলিমিনেট করে দাও। উনি বললেন কেন? তো বলে সে আমাকে হত্যা করতে চায়। তা উনি বললেন তাহলে আমরা খবর নিয়ে দেখি, একটু তদন্ত করি। উনি বললেন হ্যাঁ, আমার জীবনের চেয়ে তার জীবনের মূল্য তোমার কাছে বেশি, তুই যাও, আমি অন্যকে দেবো। অন্য একজনকে দিয়ে তাকে মেরে ফেললো। তার ওয়াইফ যখন তার কাছে গেছে, তার হাসিনা তাকে জয় ধরে কান্নাকাটি করছে।
আর বলছে ওখানে সিলেটের ওই জমাতের লোকেরা করছে, আমি বাইর করবো, তারপর তাদেরকে শাস্তি দিব, আর তোমার ঘর সংসার আমি চালাবো বলে ওই দিন কিছু টাকা পয়সা দিছে। পরে যখন ওই মহিলা ফোন করেছে আর কোনোদিন ফোন ধরে না। তো জেনারেল সাওয়ার্দী বললো আমার সামনে এটা হয়েছে, যাকে হত্যা করেছে তার ওয়াইফকে জড়িয়ে ধরে উনি কান্নাকাটি করছে। আমি দেখলাম বর্তমান এবং আমি দেখলাম ইলিয়াস এবং ইলিয়াস হত্যার জন্য উনি অর্ডার দিয়েছিল ওই যে সাউদি রিফিউজ টু ডু ইট। তারপরে উনি এক ছোকরা কর্নেলকে দিল, সেই ছোকরা তাকে নিধন করলো, ওই ছোকরাকে পরে উনি ব্রিগেডিয়ার করলেন, আরো খুনমুন করলো তার নির্দেশে, সেই জন্য তাকে আরো প্রমোশন দিয়ে মেজর জেনারেল করলো। ওই ছোকরা কিন্তু মেজরের উপরে হওয়ার যোগ্য না। আমাকে জেনারেল হারুন সাহেবরা বলেছে, সাউদি সাহেব বলেছে, আরো জেনারেল চিফ তারা বলছে ওই ছেলে মেজররা উপরে যাওয়ার কথা না, তার এত ব্যাড রেকর্ড। আর হাসিনা তাকে দিয়ে খুন খারাপি করিয়ে তার প্রমোশন দিয়ে তার মেজর জেনারেল করেছে। মেজর ইভেন্ট। তো এইভাবে করে উনি সমস্ত প্রশাসনকে, নেভি, আর্মি, এয়ারফোর্স, সিভিল প্রশাসনকে নিজের হাতে নিয়ে মুঠায় নিয়ে বাংলাদেশে নমরুদ ফেরাউনের রাজত্ব কায়েম করেছে। সেই জন্য এই ওনার পতনের পরে বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছে। মানুষ নামাজের পার্টিতে বসে শুকরানা নামাজ আদায় করছে। এখন বাংলাদেশের মানুষ তৃপ্ত যে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে, স্বাধীন জীবন যাপন করতে পারছে। এটা ঠিক যে কিছু জিনিসপত্রের দাম কমানো যাচ্ছে না, কিছু মধ্যস্বত্বভোগী এরা এসব করতেছে। আর জামাত তো তোমরা জানো, জামাত খুনি সন্ত্রাসী দল, তারাও সরকারকে বেকায়দা ফেলার জন্য হুমকি দিচ্ছে, রাস্তাঘাটে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করছে, তাদেরকে মোকাবেলা করা খুব কঠিন হয়ে পড়ছে। এইটুকু ছাড়া সরকারের বিশ্বব্যাপী ভাবমূর্তি উজ্জ্বল, একেবারে আসমানের সমান হয়ে গেছে বাংলাদেশের বর্তমান সরকারের ভাবমূর্তি। তবে তবে গতকাল শেখ হাসিনা দিল্লিতে দেখলাম একটা প্রেস কনফারেন্স করছে, মূলত তার ছেলেই করছে আর অন্যান্য করছে, তাকে তো ইন্ডিয়ান গভর্নমেন্ট লাইভ বক্তব্য দিতে দেয় নাই। তো তবুও আমাদের বাংলাদেশ সরকার প্রতিবাদ করছে। তাই মনে করি এই প্রতিবাদটুকুই যথেষ্ট। তবে ভারত সরকারের সাথে আমাদের কিন্তু সম্পর্ক উন্নত করতে হবে, ভারতের সাথে করতে হবে। এই টপিকে যাওয়ার আগে এই যে ভারতের এই সাথে বাংলাদেশের সম্পর্ক এবং গতকালকে শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন, সেই বিষয়ে যাওয়ার আগে আগের টপিকটি একটু স্যার ক্লিয়ার করি। তাহলে আমরা স্যার যদি বুলেট পয়েন্টে আরেকবার একটু বলি যে আপনার মূল্যায়নটা কি শেখ হাসিনা বিতাড়িত হবার পরে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের যারা পরিচিত মুখ ছিলেন, গোটা দেশব্যাপী আওয়ামী লীগের খুঁটি যারা ছিলেন, তারা দেশ ছেড়ে পালিয়ে যাবার পরে এবং ওই যে 525 জন না 27 জন সেনা দপ্তরে যে সেনানিবাসে যে আশ্রয় নিয়েছিলেন, এই লোকগুলো ক্ষমতা থেকে সরে যাবার পরে গত এই 1 বছরে বাংলাদেশের স্যার কি কি পরিবর্তন হয়েছে, কি কি লাভ হয়েছে, কি কি ক্ষতি হয়েছে, একটু একেবারে বুলেট পয়েন্টে যদি বলেন আরেকবার। বুলেট পয়েন্টে বললে এটা বলতে হবে, শেখ হাসিনার সময় শেখ হাসিনা তো বাংলাদেশকে একটা হিটলারের মতো ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে, ফ্যাসিস্ট। এবং কেউ কোথাও বাদ প্রতিবাদ করলেই উনি গোপন বাহিনী দিয়ে তাকে তুলে নিতেন, তাকে আর পাওয়া যেত। এইগুলো গেস্টাপো, হিটলার যেমন করেছিল গেস্টাপো বাহিনী, এরকম উনি করেছিলেন। ফলে বাংলাদেশে ঘরে বাইরে, গ্রাম থেকে রাজধানী পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এই আতঙ্কের মধ্যে বাঙালি জাতি গুমড়ে গুমড়ে কাঁদছিল এবং মানে ক্ষোভে, দুঃখে, বেদনায় নীল হয়ে যাচ্ছিল। কিন্তু বাইরে সেটা তারা প্রকাশ করতে পারছিল না,
কেননা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী শেখ হাসিনা হাতের মুঠে নিয়ে ফেলেছিল, সিভিল সার্ভিস টোটাল হাতের মুঠে নিয়ে ফেলেছিল, পুলিশ বাহিনী হাতের মুঠে নিয়ে ফেলেছিল। তাদের অনেক সুযোগ সুবিধা দিয়ে, অনেক অ্যাবনর্মাল সুযোগ সুবিধা দিয়ে তাদের হাতে মুঠে নিয়ে ফেলেছিল। ফলে দেশবাসী, সমগ্র দেশবাসী একেবারে বলা যায় শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়ে গেছে। এবং আমি যেমন আমি বলতে পারি যে আমার সে সময় দেখা হয়েছিল বাংলাদেশের সংবিধান রচয়িতা ডক্টর কামাল হোসেন স্যার, দেখা হয়েছিল, আমি নিজে গেছিলাম। তো বললো, তো উনি বললেন যে এই সেই পাকিস্তানের 71-এর যে অবস্থা, ওইরকমই তো বাংলাদেশের অবস্থা হয়ে গেছে। দেখেন, তিনি সংবিধান রচনাকারী, তিনি বলছেন 71-এর মতো অবস্থা হয়ে গেছে। শেখ হাসিনা এইভাবে নিজের ক্ষমতা কক্ষিগত করার জন্য সমস্ত দেশবাসীকে একেবারে মানে কৃতদাসের জীবন যাপনে বাধ্য করেছিল, কেউ কথা বলতে পারছিল না। তারপর ছাত্ররা যে দায়িত্ব নিয়ে, সাহস নিয়ে, বড়বীর চিরন্যতম শহীদ রবি নজরুলের এই কবিতার মতো করে তারা যে ঝাঁপিয়ে পড়লো, তাদের উৎখাত হয়ে যাওয়ার পরে কি হলো, বাংলাদেশের গণতন্ত্র, প্রথম কথা হলো গণতন্ত্র ফেরত আসে, যেটার জন্য পাকিস্তানের বিরুদ্ধে 25 বছর বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি দেশবাসী, সেই গণতন্ত্র ফিরে আসলো। টিভি গুলো স্বাধীন হয়ে গেল, টিভি গুলো টক শো এখন তাদের ইচ্ছা মতো কথা বলতে পারছে, শেখ হাসিনা বলতে পারতো না। ওই যে আমি চ্যানেলাইতে বললাম, কেন স্যার, টিভি গুলো তো অনেক কথা বলতো স্যার, এমনকি শেখ হাসিনা যখন বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আসতেন এবং যে সংবাদ সম্মেলন করতেন, সেখানে তো স্যার সব টিভি চ্যানেলগুলোর সাংবাদিকরা তো স্যার প্রাণ খুলে কথা বলতেন। ওরা যাইতো তার পক্ষে গীত গান গাইতে, যারা গীত গান গাইবে তাদেরকে ডাকা হতো, অন্যদের ডাকা হতো না। অন্যদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। ওখানে যারা তার পক্ষে গিয়ে নাচ গান করবে, গীত গান গাইবে, তাদেরকেই ডাকা হতো। ওনার পক্ষে প্রশ্ন করবে, ওনার পক্ষে অভিনন্দন জানাবে, এইসব যারা তৈল বর্তনের এক একটি শৈল্পিক এক একটি আসর ছিল সেগুলো, তাই তাই কি বলতে চাচ্ছেন? সাংবাদিকদেরকে নিয়ে যাওয়া হতো। এবং তাহলে আপনার কথা থেকে বোঝা গেল যে একটি তফাৎ হচ্ছে মানুষের জীবন এখন মানে অনিরাপদ ছিল, যাকে তাকে ইচ্ছা গুম এবং হত্যা খুন করা হতো, সেটা থেকে বাংলাদেশ আপাতত মুক্তি পেয়েছে, একটি পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে আপনি যেটা বলছেন যে আমাদের মিডিয়া, আমাদের গণমাধ্যমগুলো এখন স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে। দুটো দিক গেল। বুলেট পয়েন্টের তৃতীয় পয়েন্ট কি বলবেন স্যার? তৃতীয় পয়েন্ট হলো যে আমার সার্ভিসের কথা বলি, পুলিশ সার্ভিসের কথা বলবো, আবার আমার সিভিল সার্ভিসের কথা বলি। সিভিল সার্ভিস যারা রাতের পর দিনে করে দিছে, সেই সমস্ত ডিসিরা প্রমোশন পেয়ে গেল, তারা যেমন প্রমোশন পেয়ে গেল, আমি বলি সেই সব ডিসি প্রমোশন পেয়ে সচিবালয় জয়েন্ট সেক্রেটারি হলো বা বিভিন্ন জায়গায়, তারা সচিবদের পর্যন্ত অগ্রাহ্য করে চলতে লাগলো। এই পুলিশ পুলিশ এমপিদেরও মানত না, বলতো আমরা তো গভর্নমেন্ট রাতের পর দিনে করে গভর্নমেন্ট নিয়ে আসছি, এমপিদের মানতে হবে কেন? এমপিদের তুচ্ছতা ছিল করতে। আর যে সমস্ত ডিসিরা, এসপিরা ওই রাতের পর দিনে করে দিছে, তারা সচিবালয়ে এসে বা পুলিশের ডিআইজি হয়ে তারা আইজিকে মানত না। মানে তারা মনে করতো এই গভর্নমেন্ট আমরা নিয়ে আসছি, সুতরাং প্রধানমন্ত্রী আমাদের সাথে আছে, আমাদেরকে তোয়াক্কা করার দরকার নেই। যেমন এই যে বেনজির যখন দেশ থেকে পালিয়ে যায়, আমি এটা টিভিতে বলেছি, পালিয়ে যায়, তারপরে পালিয়ে যে গেছে, তারপরে সে বিদেশ থেকে ফোন করে তার লোকদের বলেছে যে আমার কেউ চুল ছিঁড়তে পারবে না। চুলটা সে খারাপ ল্যাঙ্গুয়েজে বলেছে,
এবং বলেছে শেখ হাসিনা বাংলাদেশের, তখন শেখ হাসিনা ক্ষমতায়, বলেছে শেখ হাসিনা বাংলাদেশের ছোট আল্লাহ, সে থাকতে আমার কেউ চুল ছিঁড়তে পারবে না। আচ্ছা আচ্ছা, তো অবস্থা ছোট আল্লাহ বানিয়েছে। আস্তাগফিরুল্লাহ। তো এই শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কেউ অনুবাদ করে আপনি যেটা বলছেন চুল ছিঁড়তে পারবে না, যেটা গালাগালি হিসেবে খুব নিচু পর্যায়ে ব্যবহার করা হয়, এই কথাটা স্যার কে বলছিলেন? বেনজির। ও বেনজির, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেনজির। হ্যাঁ, বেনজির সাহেবের তো কোনো নজির নাই। তিনি তো এই যে স্যার আমি ইয়েতে সেই সময় ধরা পড়লেন। বলেছি শেখ হাসিনা তখনও ক্ষমতা ছাড়ে নাই, তখনই আমি টিভিতে তার কথা বলে দিয়েছি, সেই বেয়াদব এই ধরনের কথা বলেছে, শুধু 1000 কোটি টাকা মালিক। এবং স্যার বেনজির সাহেব যে ধরা পড়েছিলেন দুবাইতে, সেখান থেকে কিন্তু সম্প্রতি স্যার তিনি জামিনে ছাড়া পেয়ে গেছেন বলে জানা যাচ্ছে। এটার ব্যাপারে স্যার আপনি কি জানেন? হ্যাঁ, জামিনে ছাড়া পাওয়া তো আমাদের সরকারের উদ্যোগেই জামিন করানো হয়েছে, তাকে আমরা অ্যারেস্ট করে আনতে পারি বাংলাদেশে। তাকে জেলে থাকলে তো আমরা আনতে পারি না। আমরা তাহলে এটা বাংলাদেশ সরকারেরই উদ্যোগ ছিল। আচ্ছা, এখন স্যার সেই উদ্যোগে স্যার তিনি ছাড়া পেয়ে আমাদের সরকারের ইচ্ছা অনুযায়ী কি বাংলাদেশের আদালতের মুখোমুখি হবেন, আইনের আদালত মুখোমুখি হবেন, নাকি ছাড়া পেয়ে উনি উড়াল দিয়ে স্যার আরেক দেশে চলে যাবেন? না না, ওকে ধরে আনা হবে। তবে আমি গভর্নমেন্টকে বলেছি, মেসেজ দিছি যে তোমরা একটা টিম পাঠাও। তোমরা শুধু ইমেল চালাচালি করে এইসব বড় কাজ আদা হয় না, তোমরা একটা টিম পাঠাও। ডিজি এনএসআই, ডিজিএসবি তারা সমেত তাদের সেকেন্ড ম্যান এডিজি যারা আছে তাদের নেতৃত্বে 5 সদস্যের টিম যাবে, যে ওকে গার্ড করে নিয়ে চলে আসবে। এভাবে ইমেল চালাচালি করে আনা ডিফিকাল্ট। যেমন আমি তোমাকে বলতে পারি, বঙ্গবন্ধুর সময়ের কথা একটা বলি, তাহলে বুঝতে পারবা কিভাবে কি করতে হয়। এখানে তো উদ্যোগের অভাব। বঙ্গবন্ধুর সময় আমিনুল হক ছিল ইডিসিএস ডেপুটি সেক্রেটারি, শিক্ষামন্ত্রী ইউসুফ আলী পিএস। সে আমেরিকায় যায় আর শিক্ষা সফরে যাওয়ার সময় অন্যের বউকে মিসেস আমিনুল হক বলে পাসপোর্ট করে নিয়ে গেছে, তার সাথে নিয়ে গেছে। কিন্তু উনি হলেন মিসেস কাইয়ুম, ওনাকে নিজের ওয়াইফ বলে নিয়ে চলে গেছে। তারপরে এটা বঙ্গবন্ধু জানতে পারছে, পারলে ইউসুফ আলীকে তো অ্যারেস্ট করে ফেললো, করে মনসুর আলীকে বললো ওকে বন্দি করো। মনসুর আলী হোম মিনিস্টার, তাকে বন্দি করে ঢাকায় রাখলে জানাজানি হবে। দিনাজপুরে একটা জমিদার, পুরানো জমিদার বাড়িতে নিয়ে আটকে রাখলো এনএসএসবি দিয়ে। এবং বঙ্গবন্ধু ডক্টর কামালকে বললো ওই ওই হারামজাদা শয়তান আমিনুল হককে এক্ষুনি ফেরত আনো। তো ডক্টর কামাল বললো আমি তো তখন তো ছিল টেলেক্স, টেলেক্সের যুগ। উনি বললেন যে আমি হ্যাঁ টেলেক্স পাঠিয়ে দিছি আনার জন্য। তো বঙ্গবন্ধু বলল হ্যাঁ, বাংলাদেশের লোক এখান থেকে সাথে মেয়ে নিয়ে গিয়ে জেনা করতেছে আর তুমি টেলেক্স করো, আমাকে মইনানকে কালেকশন করো। মইনানকে কালেকশন, সিনেটর মইনান, 30 বছরের পুরানো সিনেটর। উনি কিন্তু পাকিস্তান থেকে বঙ্গবন্ধুর সাথে দেখা করেছে, উনি জলবন্দী ছিল। মইনান বঙ্গবন্ধু সব ধরনের ছিল, বঙ্গবন্ধু তাকে খুব সম্মান করতেন। মইনানকে, সিনেটর মইনান আমাকে টেলিফোন লাগা। তো মইনানকে টেলিফোন বঙ্গবন্ধু লাগালো। বঙ্গবন্ধু বললো যে সিনেটর মইনান, এক্সেলেন্সি, এরকম আমাদের দেশের একটা লোক ক্রিমিনাল, অন্যের ওয়াইফকে নিজের ওয়াইফ বলে নিয়ে গেছে। তো তুমি আমার আগে গায়ে আগুন ধরে গেছে, তুমি তোমার প্লেনে, তোমার নিজের প্লেনে এটা তাকে ধরে পাঠাই দাও। তখন মইনান তাকে বললো যে তুমি একটা টিম পাঠাও, ওই টিম সমেত আমি দিয়ে আমার প্লেনে দিয়ে দেবো, পার্সোনাল প্লেনে ঢাকায় পাঠিয়ে দেবো। এই যে বললো টিম পাঠাও, টিম ইম্পর্টেন্ট। টিম গেলে বাস্তবে হাজির হয়, বাস্তব জিনিস আদায় করা যায়। এবং ওই টিমকে আমিনুল হককে ধরে আনলো, এনে ঢাকায় এরকম ধরে আনলো, এই পুরান এয়ারপোর্টে নামলো। এই আমরা গেছিলাম, নিগ্রো পুলিশ হ্যান্ডকাপ দিয়ে তাকে নিয়ে আসছে। তো এখানে
সেই 73 সালে কথা বললাম এই। আর সেই সময় টিম পাঠিয়েছে বঙ্গবন্ধু একটা লোককে ধরে আনার জন্য, যে অন্যের ওয়াইফকে নিয়ে গেছে নিজের ওয়াইফ বলে। এইটুকু আপনাদের জন্য জায়গায় টিম পাঠিয়েছে ধরে আনার জন্য। আর বেনজির যে বলছে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, বিলিয়ন ডলার লুট করেছে, আর শত শত লোককে হত্যা করেছে, অথচ তাকে ধরে আনার জন্য আমরা যদি ওই ইমেল চালাচালি করি, একটা জি 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 এটা সিরিয়াসনেসটা বোঝা যায় না। সিরিয়াসনেস বোঝা যায়। এবং শুধু তাই না, এখানে স্যার এই টিম না পাঠিয়ে ইমেল পাঠালে ষড়যন্ত্র এবং দুর্নীতির মধ্য দিয়ে আসামি কোন ফাঁকে যে কি ব্যবস্থায় সে পালিয়ে যেতে পারে, সেটা তো স্যার এই দূর থেকে আমরা বসে আসলে কিছুই আমরা বুঝতে পারছি না, করতেও পারছি না। আহ, এত কষ্ট করে তাকে ধরা গেছে, এখন এই ইমেইল চালিয়ে আপনি যেটা বললেন টিম না পাঠিয়ে ইমেল পাঠিয়ে, এটা তো স্যার অবাস্তব বলে আসলে মনে হচ্ছে। যাই হোক, স্যার আমরা একটা ব্রেকে যাব, ব্রেকের সময় প্রায় হয়ে আসছে। তার আগে স্যার আমরা একটু চট করে আমরা ওই ইয়েটা একটু স্যার শেষ করে ফেলি। আমরা যেটা আলাপ করছিলাম যে ইয়েটা আমাদের কি 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 বাংলাদেশের অর্জন হলো, কি কি আমরা হারালাম স্যার, ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া শুধু আপনি আমাকে ব্রেকের আগে আপনার মতামতটা বুলেট পয়েন্ট আকারে একটু আগে স্যার বলেন, বিস্তারিত আবার আমরা ব্রেকের পরে যাব। আমরা হারালাম কি বলি, জি আমরা হারালাম যে পুলিশ সার্ভিসের আস্থা আমরা হারিয়েছি। পুলিশ সার্ভিস তাদের কিছু মারা গেছে তো বটেই, তারা নতুন সরকারের প্রতি অতখানি আস্থা এখনো আনতে পারছে না। এই একটা জিনিস আমরা হারিয়েছি। আর একটা হলো যে টাকা পয়সা এত বিলিয়ন ডলার লুটে হয়ে গেছে, যে জন্য বাংলাদেশের ব্যাংকগুলো আর নতুন করে কোনো লোন দিতে পারছে না। এখান থেকে যেমন এসালম 60 বিলিয়ন ডলার, 60 বিলিয়ন ডলার সে লুট করে নিয়ে গেছে। এগুলো বলছে যে হাসিনার টাকা, যাই হোক অন্যান্যরাও নিয়ে গেছে। তো এই যে নিয়ে গেছে, ব্যাংকগুলোর উপরে সমস্ত ব্যাংকগুলো খালি হয়ে গেছে, ব্যাংকগুলো লোন দিতে পারছে না, নতুন লোন। ফলে কেউ যে একটা স্মল ইন্ডাস্ট্রিজ করবে, পানবিড়ির দোকান করবে, কি একটা মুদিখানার দোকান করবে, সেই জন্য 2 লাখ টাকা লোন তাও সে পাচ্ছে না। এই জায়গায় আমাদের একটু পরাজয়। আর একটা পরাজয় হচ্ছে যে আগে যেখানে আওয়ামী লীগ তোলা তুলত, এখন বিএনপি আর জামাত তোলা তুলতেছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু চলে যায়নি, আওয়ামী লীগকেও তাদের সাথে যোগদান করেছে। ফলে আগে যেখানে কাঁচা বাজার, মাছের বাজার থেকে এই উঠতো চাঁদা, আগে যেখানে আওয়ামী লীগ আগে চাঁদার ভাগিদার ছিল একটি দল, এখন চাঁদার দাবিদার হয়েছে 3টি দল, তাই বলতে চাচ্ছেন? 3টে দল। ফলে ফলে জনগণের তো এবং স্যার আপনি আরেকটা জিনিস স্যার খেয়াল করেছেন কিনা, যে ইদানিং কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে স্যার ধর্ষণ বেড়ে গেছে, প্রচুর পরিমাণে খুনাখুনি বেড়ে গেছে, প্রচুর পরিমাণে মানুষ ছিনতাই এবং মানুষ কিডন্যাপ করা মানে বেড়ে গেছে। আগে সরকারি তরফ থেকে মানুষকে গুম করা হতো, তুলে নিয়ে যাওয়া হতো, এখন কিন্তু স্যার এই যে কোনো সাধারণ মানুষকে স্যার এরকম তুলে নিয়ে যাচ্ছে, মারছে, রেপ করছে। এটা স্যার আপনার অবজারভেশনটা কি, এটা কি কারণ? এটা অবজারভেশন বলার আগে 1 মিনিট বলে দিই যে ব্রিটিশ গভর্নমেন্ট যেখানে 200-250 বছর ছিল, তাদের আমলে কিন্তু সে লর্ড বেন্টিং এর সময় সারা ভারতবর্ষে ঠগি ছড়িয়ে পড়েছে। ঠগি কি তুমি জানো? ঠগি জানি, জি। ঠগি একরকম মহামারী, জি। ঠগি একরকম মহামারী। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি তো স্যার আপনার বাড়ির একই বিভাগে, খুলনাতে। খুলনায়। ধরো ব্রিটিশ আমলে খুলনা থেকে কিছু লোক ঢাকা আসবে, তারা আসার আগে খুলনায় ঢোল পেটানো হতো, যে তখন তো হেঁটে যেতে হতো, তো যাবে কেন ঢাকায় আসো, তো এক জায়গায় সমবেত 100 লোক চিয়া মুড়ি গুড় পানি নিয়ে রওনা দিত ঢাকায়। তা আসার পথে যেখানে বটগাছ তলায় রাত হতো ওখানে ঘুমায় পড়তো। তখন ওদের সাথে একজন শক্তিশালী বলশালী লোক মিশে যেত, তারা ওই লোক যে ঘুমায় পড়তো তাদেরকে হত্যা করতো, করে মালপত্র লুট করে নিয়ে যেত। ঠগি, এই ঠগি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে মহামারী আকারে। তখন ঠগি দমন করা যাচ্ছিল না,
তখন লর্ড বেন্টিং গভর্নর, ব্রিটিশ গভর্নমেন্টকে করে টেলিগ্রাম পাঠালো, ওরা একজন লোককে পাঠালো, ক্যাপ্টেন সিলিমান। এই ক্যাপ্টেন সিলিমানের ছবি আমি দিল্লির গভর্নর জেনারেল যেখানে বসে, দিল্লির গভর্নর জেনারেল একজন সাবেক আর্মি চিফ, সবসময় তাই হয়, তার অফিসে গভর্নর জেনারেল পাশে ওই ক্যাপ্টেন সিলিমানের ছবি। একজন ক্যাপ্টেন জাহাজে করে লন্ডন থেকে 1.5 মাস ধরে আসছে, এসে সারা ভারতবর্ষে ঠকি দমন করে ফেলেছে। ওয়ান ক্যাপ্টেন সিলিমান। আমাদের এত জেনারেল, এত সচিব, এত আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একটু স্যার বলতে চাই, এই যে ক্যাপ্টেন যার কথা আপনি বলছেন, তিনি যে পদ্ধতিতে এই ঠগীদেরকে ঠকিয়ে দিয়েছিলেন সেটা হলো তিনি ট্র্যাপ পেতেছিলেন। এই আসলে সেনাবাহিনীর লোকদেরকে দিয়েই সাধারণ জনগণের মতো বেশভূষা দিয়ে একেবারে মানে ফুটা ফাটা জামা কাপড় দিয়ে, সাথে কিছু মানে ডাকাতি করা যায় এমন কিছু জিনিসপত্র দিয়ে তাদেরকে দিয়ে ট্র্যাপ পেতেছিলেন। ট্র্যাপ পেতে পেতে যেই তারা এদেরকে অ্যাটাক করেছে, ওই সুযোগে ওরা অ্যাটাক করে এদেরকে গণহারে কচু কাটা শুরু করেছিল, এবং এভাবেই ঠগীদেরকে ভারতবর্ষ থেকে একেবারে একেবারে চিরতরে নিঃশেষ করে দেয়, নির্মূল দিয়েছিল। এখন আবার সেগুলো বেড়ে উঠেছে। ভারতের তো কথাই নাই। ভারত তো স্যার, বাংলাদেশে তো আমরা মেয়েদেরকে সমান অধিকার দিই না, আমরা বেশি অধিকার দিই, আমরা মা হিসেবে বেশি অধিকার দিই। বাসে কোনো নারী, গর্ভবতী মহিলা বা কোনো বাচ্চা বা কোনো মেয়ে উঠলে আমরা নিজের সিট ছেড়ে দিয়ে আমরা তাদেরকে বসতে দিই। তো ভারতে তো সমান অধিকার, এবং ভারতে বাসের ভিতরে রেপ হচ্ছে, বিভিন্ন জায়গাতে রেপ হচ্ছে, এবং মানে অনেকগুলো রেপের ভিডিও দেখলাম যে জলজ্যান্ত মানুষদেরকে ধরে নিয়ে যেয়ে রেপ করছে, বিশেষ করে মুসলমান মেয়েদেরকেও। তো সেই যে প্রেক্ষাপটটা, আমরা যে আলাপে এই কথাটি আসলো আমাদের, আর 1 মিনিট পরে আমরা একটা ব্রেকে যাব। তো তাহলে আপনি আপনার স্যার তাহলে মূল বটম লাইনটা কি? বাংলাদেশে এই যে ছিনতাই বেড়ে গেছে, এটা পুলিশের কনফিডেন্স, পুলিশ তার আনুগত্য সম্পূর্ণভাবে দিচ্ছে না বলে, দিচ্ছে না এটা কিন্তু খারাপ লোকেরা জেনে গেছে সোসাইটির, ফলে তারা অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছে। পুলিশ আসবে না, পুলিশ ইউজ করবে না, তো